শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের 2 যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অসমের পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশে সড়ক অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গাড়ির ধাক্কায় 20 বছরের মহিলার মৃত্যু। শিলচরের বেসরকারি একটি হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ, মৃত্যু হলো রোগীর। বিস্তারিত খবর প্রতিবেদনে। বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া। গাড়ির ধাক্কায় 114 বছরের ম্যারাথন রানার ফৌজ সিংহের মৃত্যু। শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। এবং নির্বাচনের প্রস্তুতি শুরু। বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন 35 লক্ষ ভোটারের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে অন্যকে দেখার সুযোগ করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, অসমের 2 যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অসমের পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশে অসমের 2 যুবক খুন। সড়ক অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত। অসমের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে অসমের 2 যুবক শঙ্কর পেগু এবং প্রভাস দলের হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ শুরু করেছে মিসিং সম্প্রদায়ের সংগঠন। এর ফলে সড়কে শত শত যানবাহন আটকে পড়েছে। অসমের নিরপরাধ মানুষের উপর অরুণাচলের দুষ্কৃতিকারীদের দ্বারা আরোপিত অবর্ণনীয় নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদে কাঁপছে। সকাল থেকে 300-র বেশি শ্রমিক ডাঙ্গিপাল সাংস্কৃতিক প্রকল্পের কাছে অরুণাচলের দিকে যাওয়া শিলাপাথর লিকাবালি সীমান্ত সড়ক সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। তাদের অবরোধের কারণে পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। তার ফলস্বরূপ একটি বিশাল ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধের সময় প্রতিবাদকারীরা হত্যাকারীকে ফাঁসি দাও, আমরা ন্যায় চাই বিভিন্ন স্লোগানে অঞ্চলটি কাঁপিয়ে তুলেন। প্রতিবাদী জনতা দাবি করেছে যে দোষীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত এবং অরুণাচল প্রদেশে অসমের মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে। উল্লেখ্য, অসম অরুণাচল সীমান্তের বগিজুলি এলাকা থেকে শঙ্কর পেগু 29 বছরের এক যুবককে অরুণাচল প্রদেশে হত্যা করা হয়েছে। গত 13 জুলাই অরুণাচলের রোহং দিবাং উপত্যকার ব্যবসায়ী তাদের ভাইয়ের বিরুদ্ধে শঙ্করকে রোগের বশবর্তী হয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তার মাথায় ও পায়ে গুলি লাগে, এতে তার মৃত্যু ঘটে। 20 দিন আগে রোয়িং দিবাং ভ্যালিতে শ্রমিক হিসাবে তিনি কাজে যোগ দেন। এছাড়া গত 18 জুন প্রভাস দলে নামে এক যুবককে ইটানগরে মারপিট করে পরবর্তীতে তার মৃত্যু হয়। পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অপরদিকে গাড়ির ধাক্কায় 20 বছরের এক মহিলার মৃত্যু। দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হলো এক মহিলার। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম রহিমা খাতুন, বাড়ি তেজপুরের বটমারি এলাকায়। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। গাড়ি নম্বর AS01EW 0334 নম্বরের যানবাহনের ধাক্কায় মৃত্যু হয় রহিমা খাতুনের। অপরদিকে শিলচরের বেসরকারি একটি হাসপাতালের ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ, মৃত্যু হলো রোগীর। ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মৃত্যু রোগীর। ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। এমন অভিযোগ সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য বিরাজ করেছে উপত্যকা জুড়ে।
শিলচরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ত্রিপুরার এক পরিবার এই অভিযোগ তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন সময়মতো চিকিৎসা না দেওয়ার ফলে রোগীর মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা। এ ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অপরদিকে বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জন ফেরত পাঠালো মালয়েশিয়া। প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল এন্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। গতকাল সোমবার বর্ডার কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে সন্দেহজনক আবাসনের বুকিং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়া থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকা সহ বিভিন্ন কারণে তাদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়। দেশটির সংবাদ মাধ্যম দি সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয় 11 জুলাই বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আন্তর্জাতিক আগমন হলো এবং ডিপার্চার গেট C1 থেকে C37 পর্যন্ত 300 জনের বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়। যাদের প্রবেশের বাধা দেওয়া হয়েছে তাদের মধ্যে 96 জন বাংলাদেশি পুরুষ, 30 জন পাকিস্তানি পুরুষ এবং 5 জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। অপরদিকে গাড়ির ধাক্কায় 114 বছরের ম্যারাথন রানার ফৌজ সিংহের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবারও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু হলো 114 বছরের ম্যারাথন রানা ফৌজ সিংহের। লেখক খুশবন্ত সিং এ খবর নিশ্চিত করেছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সোমবার বিকালে পাঞ্জাবের জলন্তরে নিজের গ্রামে বিয়াসে হাঁটতে বেরিয়েছিলেন ফৌজা সিং। বিকেল 3:30টা নাগাদ রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে এবং গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন প্রবীণ ওই নাগরিক। পরিবারের তরফে তাকে জলন্তরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এবং আজকের শেষ খবরটি, নির্বাচনের প্রস্তুতি শুরু। বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন 35 লক্ষ ভোটারের। বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে 35 লক্ষ ভোটারের। আবেদনে জমা দেওয়ার শেষ তারিখ আসতে এখনো দিন 10 বাকি। তবে তার আগেই বড় দাবি করেছে নির্বাচন কমিশনের। তারা জানিয়েছে বিহার থেকে অন্ততপক্ষে 35 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। ইতিমধ্যে আগের তালিকায় উল্লেখিত 7.89 কোটি ভোটারের মধ্যে 80% নাম গণনা করা হয়েছে। অর্থাৎ 6.6 কোটি ভোটারের বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছে নির্বাচন কমিশন। এই 35 লক্ষ ভোটারের মধ্যে 12.5 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। বাকি 17.5 লক্ষ বিহার, যা মোট পরিসংখ্যানের 2.2%। তারা বিহার ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছেন অন্য রাজ্যে। এছাড়া আরো 5.5 লক্ষ ভোটার রয়েছে যারা অস্থায়ীভাবে বিহারে বসবাস করেছেন। নির্বাচন কমিশন আরো জানিয়েছে এই ভোটার তালিকায় একটা খসড়া আগামী 1 আগস্ট প্রকাশ করা হবে। যারা 25 জুলাইয়ের আগে নিজেদের নাম 2003-এর তালিকায় ভিত্তিতে যাচাই করে ফর্ম জমা দেবেন, একমাত্র তারাই সেই খসড়া তালিকায় জায়গা পাবেন। উল্লেখ্য 25 জুলাই আবেদনের শেষ তারিখ এবং আগামী 28 জুলাই রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি। মূলত নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সমীক্ষার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি।
কারণ আগের শুনানিতে নির্বাচন কমিশনের আস্থা রেখেছে আদালত, জানিয়েছে এই সমীক্ষা সাংবিধানিক অধিকার, তাই তাদের এই সমীক্ষা করা থেকে কেউ আটকাতে পারে না। সূত্রের খবর, সেই 28 জুলাই নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। শুধুমাত্র যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে বলে তাও কিন্তু নয়। জানা গেছে ওই দিন গোটা দেশ জুড়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেবে তারা। এখনো গোটা বিষয়টা আলোচনার পর্বের আওতাধীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 28 তারিখ, অর্থাৎ 28 জুলাই। মূলত দেশব্যাপী অবৈধ ভোটারের চিহ্নিত করতেই এই সমীক্ষার কথা ভাবছে তারা।